প্রিয় স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে জব লেসন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখান থেকে দেখছো তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে 7 নাম্বার ক্লাস এনটিপিসির তরফ থেকে। কেমন? তো তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করোনি তোমাদেরকে বলবো আগের ক্লাসগুলো করে নাও, কারণ তোমরা যদি ক্লাসগুলো মিস করো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই কারণে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, আর আজকের ক্লাসটাও সেই রকমভাবেই ভ্যালুয়েবল। তো এই কারণে তোমাদেরকে বলবো শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এবং সামনে এক্সাম চলে এসেছে। আশা করি তোমাদের যদি প্রশ্নগুলো তোমরা দেখো এবং তোমাদের যদি মনে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে পারবে। তোমরা আবার দেখে নিতে পারো তোমাদের তৈরিটা কতটা কতটা রয়েছে। কেমন? তো চলো, বেশি সময় নষ্ট করবো না, একদম খুব কম সময়ে নিট অ্যান্ড ক্লিন হিসাবে আমরা ক্লাসটা করব। হু ইজ দ্য ফার্স্ট ওমেন টু বিকাম দ্য ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া? তো ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন, যিনি হচ্ছে কত সালে থেকে? 2019 থেকে, তাই তো? 2019 সাল থেকে। মনে থাকবে ইনি হচ্ছে ফুল টাইম অ্যাজ এ ফুল টাইম ফিনান্স মিনিস্টার। কেমন? চলো নেক্সট। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস? ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কোন আর্টিকেল রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 51A, অনুচ্ছেদ 51A। কেমন? চলো নেক্সট। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমরা এটাকে কিন্তু একদম মার্ক করে রাখো, একদম মার্ক করে রাখো, এটাকে পারলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসাবে দাগিয়ে রাখো। কেমন? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। হোয়েন ওয়াজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড? কি বলছে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কখন, মানে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠার কথা বলি, সেটা হয়েছিল কত সালে? 1935 সালে। আর এটাকে ন্যাশনালাইজড করা হয়, ন্যাশনালাইজ কত সালে করা হয়? এটা হচ্ছে 1949 সালে। কেমন? তাহলে আমরা কি দেখলাম? এস্টাবলিশ করা হয়েছে 1935 সালে, আর হচ্ছে এটা ন্যাশনালাইজ করা হয় কত? 1949 সালে। মনে থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের জানা প্রশ্ন, তোমরা প্রত্যেকে আশা করি পারছো। কারা কারা কটা পারলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কেমন? তো দেখা যাক কার কত স্কোর হয়। হুইচ ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর বৃহত্তম মহাদেশ। যদি পৃথিবীর বৃহত্তম মহাদেশ বলা হয় তাহলে অবশ্যই উত্তর হবে কি? অপশান ডি, এশিয়া। মনে থাকবে। চলো, আশা করি এটা এটা তোমরা পেরেছো। তো হুইচ কান্ট্রি গিফটেড দ্য স্ট্যাচু অফ লিবার্টি টু দ্য ইউএসএ? বলছি ইউএসএ কে গিফট করেছে কোন দেশ? হুইচ কান্ট্রি গিফটেড দ্য স্ট্যাচু অফ লিবার্টি? স্ট্যাচু অফ লিবার্টি যেটা আমরা জানি যে সবথেকে পপুলার জনপ্রিয় একটি একটি স্মৃতিসৌধ, তো সেটাকে স্ট্যাচু অফ লিবার্টি বলে। তোমরা জানো এটা। এটা যে দিয়েছে, কোন দেশ দিয়েছে আমেরিকাকে? এটা দিয়েছে হচ্ছে ফ্রান্স। অপশান বি। মনে থাকবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে যে এ ম্যান সেলস অ্যান আইটেম ফর 840, এ ম্যান সেলস অ্যান আইটেম ফর 840 অ্যাট এ লস অফ 16%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? বলছে কি একজন লোক 16% লোকসানে 840 টাকায় একটি জিনিস বিক্রি করে। কেমন? ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটাকে তোমরা বিভিন্ন রকমভাবে করতে পারো, অনেক প্রসেস আছে। যদি আমি এই অঙ্কটা দেখাই, কম করে এখানেই মোটামুটি তোমার আধা ঘন্টা 1 ঘন্টা আমি নষ্ট করতে পারবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কম সময়ের মধ্যে অঙ্কগুলো করা। একদম 20 সেকেন্ড থেকে 20 সেকেন্ড থেকে পুরো 20 সেকেন্ড থেকে আমাকে করতে হবে 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। তো কীভাবে সেটা পসিবল, তাই না? তো 16% বলেছে লস। তো আমরা 16% লস মানে আমরা কী ধরবো? 16% যদি আমরা লস ধরি, 16%কে আমরা কীভাবে লিখতে পারি? আগের দিন কিছু আমরা অঙ্ক করেছিলাম, 16% আমরা কী লিখতে পারি? 16%কে আমরা লিখতে পারি, দেখো যদি ভেঙে করি তাহলে 16 একের 100, তাই তো? 4 4 16, 4 25 100। তাহলে আমরা যে ফ্র্যাকশনে লিখি, দেখো 25, 4-এর 25। তো আমাদের বলেছে 16% লস, দেখো 16% লস। তাহলে আমাদের কি, এইটা যদি আমার বেস প্রাইস হয়, এটা যদি বেস হয়, তাহলে আমার লস হচ্ছে কত? 25 থেকে 4 লস। তাহলে আমরা লিখতেই পারি, আমরা লিখতেই পারি 25 ছিল হচ্ছে, এবং সেখান থেকে লস করেছি আমরা কত? 4 ইউনিট। তার মানে 25 থেকে 4 গেলে কত হয়? 21। তাহলে এই 21টা হচ্ছে কি? এটা 21 ইউনিট হচ্ছে
এখনকার যেটা বিক্রি করেছে সেলিং প্রাইস, তাহলে 21 সমান সমান লিখতে পারি আমরা 840। তাহলে 1 সমান সমান কত হবে? 4 1 4, 4 2 8, 40, তাই তো? 1 সমান সমান কত? 40। তাহলে এই কস্ট প্রাইস কত ছিল? 25 গুণ 40, তাই তো? 25 ইউনিট সাথে 40 গুণ করলে পেয়ে যাবো 4 25 100, পরে একটা শূন্য, তাহলে 1000 টাকা। তাহলে আমার যে দ্রব্যটা আমি 16% লসে বিক্রি করেছিলাম, অ্যাকচুয়াল তার প্রাইস ছিল, কস্ট প্রাইস ছিল হচ্ছে কত? 1000 টাকা। এবার তোমাদের কাছে প্রশ্ন আমি করছি, যদি ধরো সে 16% যদি সে লাভ করতো, হ্যাঁ, 16% লাভ করতো, তাহলে এইটার এসপি কত হতো? ধরো সিপি আমি বলে দিলাম 1000 টাকা, কেমন? 1000 টাকা, দাঁড়াও একটু কেটে কেটে দিই, আমরা কমেন্টে কিন্তু তোমরা জানাবে, কেমন? ধরো সিপি আমি বলে দিলাম 1000 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হতো? আমাকে তোমরা উত্তর জানাবে কমেন্ট সেকশানে, দেখি তোমরা কতটা করতে পারছো। চলো নেক্সট আমরা দেখব, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড? কেমিক্যাল সিম্বল মানে কি? রাসায়নিক যে প্রতীক গোল্ডের, সোনার, সোনা আমরা যে সোনা বলি, সোনার, সোনা যে ধাতু, সোনার হচ্ছে রাসায়নিক সংকেত কি? এজি, এইউ, জিও, না জিডি? তো গোল্ডের তো জিডি হওয়ার কথা, তাই না? এটাই তো অনেকে ভুল করে ফেলবে, দেখো অপশানে কিন্তু জিডিও রয়েছে, তাই জিডি কিন্তু হবে না, জিও হবে না, এজি হবে না, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, কেমন? এইউ। চলো নেক্সট, হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? এখন বর্তমানে যে চিফ ইলেকশন কমিশনার রয়েছে, তিনি এখন খুব সম্ভবত ফেব্রুয়ারি 2025-এ ইনি দায়িত্ব গ্রহণ করেছেন। ইনি কে? ইনি হচ্ছে জ্ঞানেশ কুমার, কেমন? এখন বর্তমানে কারেন্ট চিফ ইলেকশন কমিশনার, তাহলে জ্ঞানেশ কুমার হচ্ছে সঠিক উত্তর, মনে থাকবে। খুবই কারেন্ট একটা প্রশ্ন, তোমরা হয়তো পরীক্ষা দেখতে পারো, কারো কারো হয়তো কারো না কারো সেটে থাকতে পারে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার, বলছে কি ভারতের জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় আইএনসি, যেটা তোমরা জানো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1885 সালে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা আশা করি এটাও পেরেছো। চলো নেক্সট, দেখো এই প্রশ্নগুলো তোমরা অনেকেই পারবে আমি জানি, তোমাদের হয়তো বোরিং লাগছে যে জানা প্রশ্ন, দেখো এই জানা প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন সিচুয়েশনটাও কিন্তু টোটালি আলাদা থাকে। এক হচ্ছে কম সময়ের মধ্যে সলভ করতে হবে, মেন্টালি প্রেশার, আবার রয়েছে একটা কাট অফ ক্লিয়ার করতে হবে, বিভিন্ন প্রেশার থাকতে পারে। এই সোয়া জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে যদি একবার পরীক্ষার আগে না দেখো, তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু গুলিয়ে যেতে পারে, এর জন্যই একটু দেখে নাও। দেখো, ইফ দ্য রেশিও অফ দ্য এজেস অফ টু পার্সন ইজ 3:4 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ কত? 10 বছর। তো হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ওল্ডার পার্সন? বলছে কি দুই ব্যক্তি রয়েছেন, দুই ব্যক্তির বয়সের অনুপাত বলে দিচ্ছে কত? 3:4, এবং তাদের বয়সের পার্থক্য কত? 10 বছর হয়। তাহলে বয়স্ক ব্যক্তির বয়স কত? দেখো এই অঙ্কটাকে তোমরা কিন্তু মানে অনেক রকমভাবে করতে পারো। আমরা এখন ধরো 3:4 বলে দিয়েছি, এটা হচ্ছে দুজনের বয়স, কেমন? দুজনের বয়সের অনুপাত, এটাকে আমরা বড় প্রসেস করব না, আমরা বলেছি কি আমাদের অঙ্ক করতে হবে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে, কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কত করে পাবে সময়? 40 সেকেন্ড সামথিং কিছু একটা তোমার সময় পাবে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার জন্য, তো আমাদের কম সময়ের মধ্যে করতে হবে, আমাকে বেশি তো ঘামে লাভ নেই। আমাদের বলেছে কি এখানে ডিফারেন্স বিটুইন, এই যে পার্থক্য বলি, যে দুজনের যে বয়সের পার্থক্য 10 বছর, তার মানে এই যে রেশিও দেখো, এই যে 3:4 রেশিও যে রয়েছে, তাদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? এই এক যে ডিফারেন্সটা, এটাই বলে দিচ্ছে, দেখো তাদের যে এজের ডিফারেন্স কত? 10 বছর, তাহলে 1 সমান সমান কত? 10 বছর, 1:10 তাহলে আমরা লিখতেই পারি এখানে, ধরো এই 3 গুণ হচ্ছে 10, 30 বছর একজনের বয়স, আরেকজন রয়েছে কত? 4 গুণ 10, 40 বছর, তাই তো? 40 বছর।
তাহলে এইবার আমাদের দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ওল্ডার পার্সন, মানে যে সব থেকে বড়, এই দুজনের মধ্যে যে সব থেকে বড় তার বয়স কত। একদম সোজা, কালিটা চেঞ্জ করার দরকার ছিল আমার, যাই হোক। এই যে তাহলে আমাদের কি বলেছে, সবথেকে ওল্ডার পার্সন, তা 30 আর 40-এর মধ্যে কে বড়? অবশ্যই 40 বড়। তা আমাদের সেটাই বলেছে ওল্ডার পার্সন, তাহলে আমাদের উত্তর কি হবে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 40 বছর। কেমন? তো কেমন লাগছে তোমাদের ক্লাসটা? তোমরা কিন্তু অবশ্যই এখানে কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা দামি। লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার কিন্তু অবশ্যই করো। চলো নেক্সট আমরা দেখি। A train running at 54 km/h crosses a pole in 9 seconds. What is the length of the train? যদি 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে আমাদের, কি জানি আমাদের এখানে দেখো মিটারে চেয়েছে। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে যে ট্রেনের বেগটা রয়েছে সেটা আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একদম ঠিক আমাদেরকে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তো 54 km/h রয়েছে, এটাকে আমরা কি করব, মিনিট পার সেকেন্ডে নিয়ে যাব, তাই তো? মিনিট পার সেকেন্ডে নিয়ে যাব। তো এই জন্য কী করতে হবে আমাদেরকে, আমাদেরকে যেটা করতে হবে 54-র সাথে গুণ করব কত দিয়ে, আমাদেরকে করতে হবে মিনিটে। তার মানে আমাদেরকে 5-18 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। কেমন, কেন? কারণ এখানে দেখো, এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা সময় নষ্ট করার কিছু নেই। 1 কিমি, ধরো 1 কিমি সমান কত, 1000 মিটার। আর এখানে কত রয়েছে, এক, আচ্ছা 1 আওয়ার, 1 আওয়ার সমান কত, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে কত, 1 ঘন্টা। তাহলে কত হচ্ছে, কত সেকেন্ড হচ্ছে, 3600 সেকেন্ড, তাই তো? 3600 সেকেন্ড। তাহলে আমাদের কি করতে হবে, এটাকেই আমাদের ডিভিশন করতে হবে। ধরো কাটাকাটি যদি আমি করি, আমি এই যে 1000 বাই 3600, দুটো 200 কাটা, 5 দুগুণি 10, 2 18 দুগুণি 36, তাহলে 5-18। বুঝতে পারছো? এটাই শর্ট ফর্মকে আমরা একবারে মনে রাখতে হবে, 5-18। তাহলে আমরা কি করবো, এখানে কাটারি করবো, 3-18 54। তাহলে কত হচ্ছে এখানে, 15, কত হচ্ছে, এবার আমাদের কি বলছে এখানে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি কি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম, তাই তো? তাহলে আমাদের ডিস্টেন্স কি পেলাম, এখানে কালিটা চেঞ্জ করা দরকার ছিল, যাই হোক। ডিস্টেন্স এখানে কত আছে, আমাদের ডিস্টেন্স বার করতে বলে, ট্রেনের দৈর্ঘ্য কত। ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, এখানে স্পিড আমরা কত পেলাম, এখানে কত, 15। আর 15 মিটার পার সেকেন্ড, আর 15 ইন্টু, আর টাইম কত দেওয়া হচ্ছে এখানে, 9 সেকেন্ড। আমরা 9 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে, 9×10=90, 5×9=45, 45 আর 90 কত, 135, তাই তো? 135 মিটার। তাহলে আমার অপশন হচ্ছে এ হচ্ছে সঠিক উত্তর। তো বুঝতে পারলে কিভাবে আমরা করলাম, একদম কম সময়ের মধ্যে একটা আহ, বড় একটা পোর্শন কিন্তু আমরা কভার করে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই তোমরা, আচ্ছা এই কটাই রয়েছে। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ তোমাদের এই ক্লাসগুলো কিন্তু আমি যেভাবে চেষ্টা করছি পরীক্ষার আগে আরও কিছু কিছু ক্লাস তোমাদের করানোর জন্য। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করো যদি ভালো লাগে, আর শেয়ার করে দাও, যত পারো শেয়ার করে দাও, তোমাদের সাপোর্টটা কিন্তু এইটাই। আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে একদম বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ যখনই ক্লাসগুলো আসবে তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়। চলো আজকের মতো ক্লাস এখানে রাখছি, খুব কম সময়ের মধ্যে ক্লাসটা করলাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ থাকো। চলো টাটা।